বাবা অফিস যাওয়ার জন্য তৈরি হন ঠিক 9:30টায়। একদিনও তার দেরি করার উপায় নেই, কারণ বাবা দেরি করলেই টুবলুরও দেরি হয়ে যাবে। অফিস যাওয়ার পথে বাবা টুবলুকে স্কুলে নামিয়ে দিয়ে যা। এমনিতে বাবার খুব ভুলমো, প্রায় বেরুবার সময় কিছু না কিছু নিতে ভুল করে। নিচে নেমে গিয়ে মনে পড়ে অফিসের দেরাজের চাবি নেননি, কিংবা পকেটে রুমাল নেই, কিংবা চশমাটা রেখে এসেছেন বাথরুমে। একদিন বড় রাস্তার মোড়ে মিনিবাসে উঠতে গিয়ে মনে পড়েছিল মানি ব্যাগটাই আনেননি। পকেটে একটা পয়সাও নেই। বাসে উঠে পড়লে কি হতো? ভাড়া দিতে পারতেন না। একটা ব্যাপারে কিন্তু বাবার কখনও ভুল হয় না। বেরুবার আগে দেওয়ালের একটা ছবির সামনে দাঁড়ানো, চোখ বুজে প্রণাম করে। সেই অবস্থায় দাঁড়িয়ে থাকেন প্রায় 1 মিনিট। ওই ছবিটা বাবার বাবা, অর্থাৎ টুবলুর ঠাকুরদা। ঠাকুরদা তো সে বলে না, টুবলু বলে দাদু। মজার ব্যাপার, এই ছবিতে ওই দাদুকে বাবার চেয়ে বয়সে অনেক ছোট দেখা। এ পাড়াতেই টুবলুর বন্ধু বাপির দাদুকে সে কতবার দেখেছে। খুব বুড়ো লোক, মাথায় পাকা চুল, দাঁত নেই, ফোকলা মুখে যখন কথা বলেন সব বোঝাই যায় না। সব দাদুরাই বুড়ো লোক হয়, শুধু টুবলুর দাদুই বাবার চেয়েও ছোট, বড় মামার চেয়েও ছোট। বাবার কিছু কিছু চুল পেকেছে, চোখে চশমা। আর ছবির দাদুর মাথায় সব চুল কাঁচা, চোখে চশমা নেই, মনে হয় যেন 30-32 বছর বয়স। টুবলু অবশ্য দাদুকে ক্ষণও দেখেনি। তিনি মারা গেছেন টুবলুর জন্মের অনেক আগে। সেই সময় বাবারই নাকি বয়স ছিল মাত্র 5.5 বছর। বাড়িতে একটা পুরনো অ্যালবাম আছে, তাতে দাদুর আরও কম বয়সের ছবি আছে। একটা ছবিতে দাদু জার্সি পরে পায়ে একটা ফুটবল নিয়ে দাঁড়িয়ে আছেন, মনে হয় 14 বছরের খোকনদার সমা। দাদু নাকি ভালো ফুটবল খেলতে। ওই অ্যালবামে বাবারও কম বয়সের কয়েকটা ছবি আছে। তা দেখে টুবলু বাবাকে চিনতেই পারে না। বাবা আর মা ও যে একসময় বাচ্চা ছেলে মেয়ে ছিল, একথা যেন বিশ্বাসই হতে চায় না। টুবলু একদিন বাবার মতন বড় হয়ে যাবে, তখন তার চেহারাটা কিরকম হবে? ওইরকম চশমা পরা, গোফওয়ালা? টুবলু একদিন খানিকটা দাড়িতে কালো রং মাখিয়ে গোফ বানিয়ে নাকে লাগিয়েছিল। বাবার চশমাটা পরে নিয়েছিল। তারপর আয়নায় মুখ দেখল, তবু তাকে তো বাবার মতন দেখাচ্ছে না। টুবলুর দাদু মারা গিয়েছিলেন জেলখানার মধ্যে। জেলের গার্ডরা তাকে গুলি করে মেরে ফেলেছিল। কিন্তু তাকে আগে বন্দি করে রেখেছিল কেন? বাবার এক বন্ধু দিলীপ কাকু মাঝে মাঝে বাড়িতে আসেন। তিনিও দাদুর ছবিকে প্রণাম করে। আর বছরে একদিন সেই ছবিতে একটা সাদা ফুলের মালা পরিয়ে দেয়। আজ সেই দিলীপ কাকু মালা পরিয়ে দিচ্ছেন। বাবা খালি পায়ে দাঁড়িয়ে প্রণাম করছেন, হাত জোড় করে। তারপর দিলীপ কাকু টুবলুকে বললেন, এই ছবিটায় আমি মালা দিই কেন জানিস? আমি যেমন তোর বাবার বন্ধু, তেমনি আমার বাবাও তোর দাদুর বন্ধু ছিলে। তোর দাদু না থাকলে আমার জন্মই হতো না, আমার এই পৃথিবীটা দেখাই হতো না। টুবলু ঠিক বুঝতে পারল না কথাগুলো। দিলীপ কাকু বাবাকে জিজ্ঞেস করলেন, তুই তোর ছেলে মেয়েদের সব বলিসনি? বাবা বললেন, ওর দাদা আর দিদি জানে। ও এখনও অনেক ছোট, এখন ঠিক বুঝবে না। দিলীপ কাকু বললেন, ছোট মানে? টুবলুর বয়স কত? বাবা বললেন, 9.5 বছর। টুবলু তাড়াতাড়ি বলল, 9 বছর 3 মাস। দিলীপ কাকু বললেন, যথেষ্ট বড় হয়ে গেছে। এই বয়সের ছেলে মেয়েরা অনেক কিছু বোঝে। তারপর টুবলুর হাত ধরে দিলীপ কাকু বললেন, আয় আমার পাশে বস, তোকে একটা গল্প বলি। ছবিতে তোর দাদুকে দেখিস, তার নাম জানিস তো? টুবলু মাথা হেলিয়ে বলল, হ্যাঁ, ইন্দ্রজিৎ সরকার। দিলীপ কাকু বললেন, বেশ। আর আমার বাবা, তিনিও তোর একজন দাদু। তার নাম ছিল রামানুজ সেন। ওদের ডাক নাম রাম আর ইন্দ্র। যদিও রামানুজ কথাটার মানে লক্ষণ, রামের ছোট ভাই। রামায়ণের গল্প তো জানিস। সেখানে ইন্দ্রজিৎ ছিল রাম লক্ষণের শত্রু। ইন্দ্রজিতের সঙ্গে লক্ষণের দারুণ লড়াই হয়েছিল। এই ইন্দ্রজিৎ আর রামানুজ কিন্তু ছিল দারুণ বন্ধু। এটা ওই দুই বন্ধুর গল্প। বাবা বললেন, দুইজনেই ভালো ফুটবল খেলতে। দিলীপ কাকু বললেন, হ্যাঁ, দুইজনেই ভালো খেলোয়াড় ছিলেন। পড়াশোনাতেও ফার্স্ট সেকেন্ড না হলেও খুব একটা খারাপ ছিলেন না। দুইজনে একসঙ্গে বড় হয়ে উঠলেন, স্কুল ছেড়ে কলেজে। ইন্দ্রজিৎ আগে চাকরি পেয়ে গেল, রামের তখনও চাকরি করার মন নেই, সে তখন একটা ফুটবল টিমের ক্যাপ্টে। বাবা বললেন, ইন্দ্রজিতের আগে বিয়ে হয়ে গিয়েছিল। একটি ছেলেও জন্মালো, সেই ছেলেটি হচ্ছি আমি। দিলীপ কাকু বললেন, একদিন হয়েছে কি, অনেক রাত, পাড়াশুদ্ধ সবাই ঘুমিয়ে আছে। অন্ধকার, কোথাও আলো জ্বলছে না। এই সময় ইন্দ্রজিতের শোয়ার ঘরের জানালায় টকটক শব্দ হল। ইন্দ্রজিৎ প্রথমে কিছু বুঝতে পারেনি। আরও কয়েকবার শব্দ হতেই বিছানা থেকে উঠে এসে জানালা খুলে ফেলল। দেখলেন বাইরে দাঁড়িয়ে আছে রা। সে ঠোঁটে আঙুল দিয়ে বলল, চুপ, কারুকে ডাকিস না। দরজা খুলে দে, তোর সঙ্গে খুব জরুরি কথা আছে। বাবা বললেন, আমাদের বাড়ি ছিল বেলগাছিয়া। তখন ও পাড়াটা ছিল বেশ নির্জন। দিলীপ কাকু বললেন, রাম ভেতরে আসবার পরে ইন্দ্র দেখল রামের সারা মুখ রক্তে ভেসে যাচ্ছে। কপালের কাছে অনেকখানি কাটা, জামাটামা ছিঁড়ে গেছে। তা দেখে আতকে উঠে ইন্দ্র জিজ্ঞেস করল, এ কি? এরকম কি করে হলো? তুই কারোর সঙ্গে মারামারি করতে গিয়েছিলি? সেই অবস্থাতেও হেসে রাম বলল, পুলিশের সঙ্গে। খুব জোর প্রাণে বেঁচে গেছি। ইন্দ্র জিজ্ঞেস করল, পুলিশের সঙ্গে কেন? রাম, তুই কি কোনো ডাকাতের দলে ভিড়েছিস নাকি? রাম বলল, না, আমি ডাকাত নই। করেঙ্গে ইয়ে মরেঙ্গে। বাবা বললেন, টুবলু ও কথাটার কি মানে বুঝবে? আর একটু বুঝিয়ে বলা দরকার। জানিস টুবলু, সেই সময়টা পরাধীন আমল। তার মানে ইংরেজরা আমাদের দেশটা শাসন করে, অনেক অত্যাচার করে। আমরাও স্বাধীনতা আদায় করার জন্য লড়াই শুরু করেছি। 1942 সালের আগস্ট মাসে গান্ধীজি সাফসুফ জানিয়ে দিলেন, ইংরেজ সরকার ভারত ছাড়ো। আর দেশের লোকদের বললেন, করেঙ্গে ইয়ে মরেঙ্গে।
তার মানে হয় স্বাধীনতা অর্জন করব নয় মরব। তাই শুনে অনেক জায়গায় বিপ্লবীরা পুলিশের সঙ্গে সামনাসামনি লড়াই শুরু করে দিয়েছিল। দিলীপ কাকু বললেন, দুই বন্ধুর মধ্যে রাম গোপনে সেই বিপ্লবীদের দলে যোগ দিয়েছিল। প্রাণের বন্ধু ইন্দ্রকেও কিছু বলেনি। অন্য কারুকে জানাবার নিয়ম ছিল না। সেই রাত্রিরে আহত অবস্থায় এসে রাম সব জানাতে বাধ্য হল। মেদিনীপুরে সে পুলিশের সঙ্গে লড়াই করে অতি কষ্টে পালিয়ে এসেছে। এখন পুলিশ তাকে খুঁজছে, ধরতে পারলেই ফাঁসি দেবে। ইন্দ্রর হাত জড়িয়ে ধরে সে বলল, এখন কোথায় লুকোই বলতো? কথাবার্তা শুনে ইন্দ্রর বউ জেগে উঠেছে। বাবা বললেন, ইন্দ্রর বউ মানে কে বুঝলি তো টুবলু? আমার মা। আমার তখন মাত্র 1.5 বছর বয়স। দিলীপ কাকু বললেন, তারপর ইন্দ্রর বউ অত রাতে গরম জল করে দিল। তা দিয়ে রামের ক্ষত স্থানে রক্তটক্ত ধুইয়ে ওষুধ লাগিয়ে দেওয়া হল। ছেঁড়া জামা প্যান্ট ছেড়ে পরে নিল ইন্দ্রর পোশাক। 2 দিন কিছু খায়নি। তখন রান্না করে তাকে খাওয়ানো হল। ডাল ভাত, আলু সেদ্ধ আর অমলেট। খানিকক্ষণ ঘুমিয়ে ভোরবেলা রামকে নিয়ে ইন্দ্র চলে গেল ক্যানি। সেখান থেকে সুন্দরবন সাতজেলিয়া নামে একটা গ্রামে একজন চেনা মাছের ব্যবসায়ীর বাড়িতে লুকিয়ে রাখা হল রামকে। বাবা বললেন, পরদিনই পুলিশ এলো ইন্দ্রর বাড়িতে। সারা বাড়ি সার্চ করে তোলপাড় করে দিল। রামকে পেল না। কিন্তু ইন্দ্র ফিরতেই তাকে খপ করে ধরে নিয়ে গেল। টুবলু বলল, তোমার তো তখন মাত্র 1.5 বছর বয়স। তোমার কি করে সেসব কথা মনে রইল? বাবা বললেন, আমার কি করে মনে থাকবে? পরে আমার মায়ের কাছে শুনেছি। দিলীপ কাকু বললেন, পুলিশ জেনে ফেলেছিল রাম আর ইন্দ্র খুব বন্ধু। রামের সন্ধান ইন্দ্র জানবেই। সে যে ইন্দ্রর বাড়িতে এসেছিল, রক্তমাখা ছেঁড়া জামা কাপড়গুলো দেখেই তার প্রমাণ পাওয়া গেছে। ইন্দ্র কিছুতেই বন্ধুকে ধরিয়ে দেবে না। তার পেটের কথা টেনে বার করবার জন্য পুলিশ তার উপর কত রকম অত্যাচার যে করতে লাগল তা তুই কল্পনা করতে পারবি না। পা দুটো বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখত। বাবা বললেন, হাতের নখের মধ্যে আলপিন ঢুকিয়ে দিত। দিলীপ কাকু বললেন, মুখে সিগারেটের ছ্যাঁকা দিত। কিন্তু ইন্দ্রর এমনই মনের জোর, সে একটা কথাও বলেনি। প্রায় আধমরা অবস্থায় ইন্দ্রকে জেলে ভরে রাখা হল। বাবা বললেন, রাম অবশ্য বেশিদিন লুকিয়ে থাকতে পারেনি। ইংরেজ পুলিশ খুব ধুরন্ধর ছিল। একদিন ধরে ফেলল রামকে। তারপর বিচারে আরও অনেকের সঙ্গে ওদের দুজনেরই যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল। ওদের পাঠিয়ে দেওয়া হল বহরমপুর জেলে। দিলীপ কাকু বললেন, দুই বন্ধু একসঙ্গেই ছিল, কিন্তু তাদের মনে সুখ ছিল না। দেশ এখনও স্বাধীন হয়নি। দেশকে স্বাধীন করতেই হবে। তখন ওরা চুপি চুপি মতলব করতে লাগল কি করে জেল থেকে পালানো যায়। আরও 3 জন বিপ্লবীর সঙ্গে ওরা দিনের পর দিন পরামর্শ আটতে লাগল। তারা প্রতিজ্ঞা করে ফেলল, কিছুতেই বছরের পর বছর জেলখানায় পচতে তারা রাজি নয়। তারা পালাবে, আবার দেশ উদ্ধারের কাজে লেগে পড়বে। একদিন সুযোগ পাওয়া গেল। সেটা ছিল একটা ছুটির দিন। ওরা লক্ষ্য করেছিল ছুটির দিনগুলোতে খানিকটা ঢিলেঢালা ভাব থাকে। রাত্রির বেলায় একজন মাত্র গার্ড ওদের সেলের বাইরে পাহারা দেয়। মাঝরাতে সেই গার্ডটার হাত মুখ বেঁধে ফেলতে পারলে পাঁচিল টপকিয়ে বাইরে চলে যাওয়া যেতে পারে। সেই রকমই ব্যবস্থা হল। আগে থেকেই সেলের একটা চাবি তৈরি করে ফেলা হয়েছিল। 5 জন বিপ্লবী রাত্রির ঠিক একটার সময় বেরিয়ে এসে সেই গার্ডটাকে কাবু করে ফেলল। টুবলু জিজ্ঞেস করল, তার হাতে বন্দুক ছিল না? দিলীপ কাকু বললেন, বন্দুক তো থাকবেই, কিন্তু সেটা সে তোলার সুযোগই পায়নি। ওরা পেছন থেকে এসে তার মুখ চাপা দিয়ে হাত পা বেঁধে ফেলল। মুখের মধ্যে কাপড় গুজে দিল। সে আর চেঁচাতে পারবে না। তারপর তারা ছায়ার মতন পা টিপে টিপে ভেতরের মাঠটা পেরিয়ে চলে এলো উঁচু পাঁচিলের কাছে। পাঁচিল কি করে ডিঙোবে? একমাত্র উপায়, একজনের কাঁধের উপর উঠে একজন দাঁড়াবে। সে তখন পাঁচিলের উপর হাত পেয়ে যাবে। প্রথমেই কাঁধ পেতে দিল ইন্দ্র। বাবা বললেন, আমার বাবার গায়ে নিশ্চয়ই দারুণ জোর ছিল। দিলীপ কাকু বললেন, উহু। নিখিল নামে একজন ছিল ওদের দলে। তার চেহারা আরও লম্বা চওড়া, কিন্তু সে খুব ঘাবড়ে গিয়েছিল, তার পা কাঁপছিল। সেই জন্য ইন্দ্র কাঁধ পেতে দিয়ে প্রথমেই নিখিলকে পার করে দিল। তারপর একে একে অন্যরা। টুবলু জিজ্ঞেস করল, শেষে যে থাকবে সে কি করে পার হবে? বাবা কিছু বলতে যেতেই দিলীপ কাকু বললেন, দাঁড়াও দাঁড়াও, বাকিটা আমাকে বলতে দাও। শোনো টুবলু, অন্য 3 জন তো পার হয়ে গেল, বাকি রইল রাম আর ইন্দ্র। ওরা নিজেদের গায়ে জামা ছিঁড়ে একটা দড়ি পাকিয়েছিল। যে 4 নম্বরে সে উঠে গিয়ে দড়িটা ছুঁড়ে দেবে, শেষজন সেই দড়ি ধরে উঠে যাবে। রাম তখন বলল, ইন্দ্র তুই তো 3 জনকে কাঁধে নিয়েছিস, এবার তুই আমার কাঁধে উঠে ওপরে চলে যা। ইন্দ্র বলল, আমি 3 জনকে কাঁধে নিয়েছি, তোকেও পারব। আমি শেষে যাব। রাম কিছুতেই রাজি নয়। সে শেষে যেতে চায়। প্রায় ঝগড়া লেগে যাওয়ার জোগাড়। এদিকে দেরি হয়ে যাচ্ছে। তখন ইন্দ্র প্রচণ্ড ধমক দিল রামকে। একরকম জোর করে সে রামকে কাঁধে তুলে নিল। রাম ওপারে চলে গিয়ে ছুড়ে দিল দড়িটা। দিলীপ কাকু হঠাৎ চুপ করে গেলেন। মুখ নিচু করেছিলেন বাবা। টুবলু জিজ্ঞেস করল, তারপর কি হলো? তারপর তবু কেউ কিছু বললেন না। বাবার চোখ দিয়ে টপটপ করে জল ঝরতে লাগল। টুবলু জিজ্ঞেস করল, দড়িটা এদিকে এলো না? দিলীপ কাকু ভাঙা গলায় বললেন, দড়িটা ঠিক এসেছিল। ইন্দ্র সেটা ধরে উঠতে যেতেই পটাং করে ছিঁড়ে গেল। সে ধপ করে পড়ে গেল মাটিতে। সেই শব্দ শুনেই ওয়াচ টাওয়ারে জ্বলে উঠল আলো। সেই আলো এসে পড়ল ইন্দ্রর গায়ে। ইন্দ্র বুঝতে পারল তার আর পালাবার উপায় নেই। তখনও সে ভাবল অন্য বন্ধুদের বাঁচাতে হবে। ওই জায়গায় সে দাঁড়িয়ে থাকলে গার্ডরা বুঝে যাবে সে ওইখান দিয়েই আরও কয়েকজন পালিয়েছে। রাম আর অন্য 3 জন বেশি সময় পাবে না। সেই জন্য ইন্দ্র মাঠের মধ্যে একে বেঁকে ছুটতে শুরু করল। বেজে উঠল পাগলা ঘণ্টা। অন্য গার্ডরা ছুটে এসে গুলি চালাতে লাগল।
কিন্তু ইন্দ্র একে বেঁকে ছুটছে বলে তার গায়ে গুলি লাগছে না। প্রায় 7 মিনিট পরে একসঙ্গে 3টে গুলি ছুড়ে গেল তার শরীর। সঙ্গে সঙ্গে শেষ। প্রাণ থাকতে সে ধরা দেয়নি। এর মধ্যে অন্য 4 জন অনেক দূর পালিয়ে গেছে। বাবা একটু চোখ মুছে বললেন, সেটা 1946 সাল। আর 1 বছর পরেই দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু জেলখানার মধ্যে বলে ওরা সে সব কিছু বুঝতে পারেনি। দিলীপ কাকু বললেন, তোমার দাদু আর 4 জনের প্রাণ বাঁচিয়ে দিয়েছিলে। আমার বাবাকে না বাঁচালে আমার জন্মই হতো না। আমার বাবা এরপর যতদিন বেঁচে ছিলেন সব সময় তার বন্ধু ইন্দ্রজিতের নাম বলতেন আর কাঁদতেন। বাবা বললেন, অনেক লোক বাবার ছবিকে প্রণাম করে, অনেক লোক করে না। ইনি তো শুধু আমার বাবা নন, ইনি একজন দেশপ্রেমী। দেশের জন্য প্রাণ দিয়েছেন। এরকম আরও কতজন দেশের জন্য প্রাণ দিয়েছেন, এখানকার মানুষ তাদের ভুলে গেছে। কিন্তু আমরা কি ভুলতে পারি? দিলীপ কাকু বললেন, ছবির তো বয়স বাড়ে না, আমরা বুড়ো হয়ে যাচ্ছি। কিন্তু তোমার দাদু ঠিক একরকম আছে। ছবিটা দেওয়ালের অনেক উঁচুতে। টুবলুর হাত যায় না, সে একটা টুল নিয়ে এসে তার উপর উঠে দাঁড়ালো, তারপর মাথাটা ঠেকিয়ে রাখল সেই ছবিতে।